গল্পের নন্দনকানন চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি বরেন বসুর রংরুট উপন্যাসের ৫ম অধ্যায়। এক দিনের মধ্যে স্টেশনের চেহারা গেল বদলে। কাঁটা তার দিয়ে মস্ত স্টেশন এলাকা ঘিরে ফেলা হয়েছে। সারা দিনই কড়া পাহারার বন্দোবস্ত। বিশেষ করে সন্ধ্যের পর ৮ হাত অন্তর শান্তি মোতায়েন হয়। প্রতিটি ইয়ার্ডের মুখে মুখে পিলবক্স তৈরি হচ্ছে। স্লিট ট্রেঞ্চের ওপর করা হচ্ছে ক্যামোফ্লাজ। সমস্ত স্টেশন এলাকায় সম্পূর্ণ ব্ল্যাকআউট। ইয়ার্ডগুলো অন্ধকার, ইঞ্জিনের হেডলাইট জ্বলে না। রাতের বেলায় একমাত্র পয়েন্টসম্যানদের হাত বাতি ছাড়া কোনো আলোও জ্বলে না। সান্ধ্য আইন জারি হয়েছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। বিনা পাসওয়ার্ডে স্টেশন এলাকার মধ্যে ঢুকলে জীবন হয়ে উঠছে সংশয়াপন্ন। অ্যান্টি এয়ারক্রাফটগুলো সবসময় ঊর্ধ্বমুখ হয়ে আছে। ইনফ্যান্ট্রির একটা পুরো কোম্পানি স্টেশন রক্ষার ভার নিয়েছে। রেলের কাজ যারা করছে তাদের কার্যকাল ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করা হয়েছে। সংখ্যানুপাতিক হিসাবে রিজার্ভের লোক নাকি অনেক কম হয়েছে। সুতরাং রেলের কাজ থেকে ছাঁটাই করে রিজার্ভ ব্যাচের হিসাব পূরণ করা হয়েছে। গাড়ি চলাচলের সংখ্যা গেছে বেড়ে। আমেরিকানরা নতুন কায়দায় গাড়ি চালানো শুরু করেছে। একসঙ্গে ১০০খানা ওয়াগন জুড়ে মাথায় ডাবল ইঞ্জিন লাগিয়ে হু হু শব্দে টেনে নিয়ে যায় বড় ইয়ার্ডওয়ালা স্টেশনে, যেমন লামডিং, মণিপুর রোড, মারিয়ানি, তিনসুকিয়ায়। আসছে ট্রুপস স্পেশাল, একটার পেছনে আর একটা, তার পেছনে ট্যাঙ্ক স্পেশাল, ব্রেন গান ক্যারিয়ার স্পেশাল, আর তার ফাঁকে 100 কার্স স্পেশাল। আসছে সৈনিক, অস্ত্রশস্ত্র, খাদ্য, কাপড় চোপড়, জন্তু জানোয়ার। মনে হয় বুঝিবা পৃথিবীর সমস্ত জিনিস এসে জড়ো হচ্ছে এই ডিমাপুরে। গাড়ি এসে মেইন ইয়ার্ড বা ওয়েস্ট ইয়ার্ডে থামছে। সঙ্গে সঙ্গে ইয়ার্ড পাইলট লোড শর্ট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন সাইডিংয়ে। স্টেশনের আবহাওয়াটা হয়ে উঠেছে থমথমে। নিঃশ্বাস ফেলার সময় নেই, বিরাম নেই, বিশ্রাম নেই। যান্ত্রিক উন্মত্ততার বেড়াজালে পড়ে মানুষগুলোও পেয়েছে যান্ত্রিক গতিবেগ। চাকার ঘর ঘর শব্দে তাদের কানে বাজতে থাকে একটি মাত্র কথা, যত বেশি কাজ তারা করতে পারবে, জাপানের পরাজয়ের দিন ততই এগিয়ে আসবে, আর ঘরে ফেরার দিনও ততই নিকট হবে। সকালের প্রথমে খবর তারা শোনে, রাশিয়ার লাল ফৌজ আরও এগিয়ে গেছে, গ্রাদ মুক্তি পেয়েছে, খারকভ পুনরুদ্ধার করেছে, লেনিনগ্রাডের অবরোধ ভেঙে পড়েছে। তবে কি মুক্তির দিন ধীরে ধীরে এগিয়ে আসছে? রেকি স্কোয়ার
কাজ বুঝে নিয়েছে। উঁচু দেওয়ালওয়ালা একটা খোলা ওয়াগনের ওপর স্যান্ডব্যাগ দিয়ে বুক সমান পাঁচিল তোলা হয়েছে। তারই অন্তরালে দুই কোণে দুই ব্রেনগান, আর তাদের পেছনে 9 জন করে রাইফেলম্যান। এর মধ্যে মহড়াও বার কয়েক হয়ে গেছে। রিজার্ভ ব্যাচ সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়টুকুর জন্যে তাদের যাবতীয় মালপত্র ঘাড়ে করে ক্যাম্পে ফিরে আসে। দুবেলার খাওয়া সেরে নেওয়া পর্যন্ত ক্যাম্প চৌহদ্দির মধ্যে ঘোরাফেরা করে। সন্ধে হওয়ার আগেই আবার ফিরে যায় ডিফেন্স বক্সে। পাশেই তাদের রেস্ট ইয়ার্ড। সেখান থেকে ভেসে আসে কর্মচাঞ্চল্যের কলরব। ক্যাম্পের গণ্ডি ছেড়ে যাওয়ার হুকুম নেই, তাই তারা কান পেতে শোনে ওয়াগন ঠোকাঠুকির শব্দ, পাইলট ইঞ্জিনের হুইসেল, আর ভাবে কবে তাদেরও ডাক পড়বে। ডিমাপুরের মধ্যে সবচেয়ে যেটি মারাত্মক জায়গা, সেই পেট্রোল সাইডিংয়ে হয়েছে রিজার্ভ ব্যাচের নিরাপদ আশ্রয়। কোটি কোটি গ্যালন পেট্রোল সেখানে মাটির তলায় আর ওপরে জমা করে রাখা হয়েছে। সে জায়গার নিরাপত্তা তো একটি ইনসেন্ডিয়ারি বম্বের অপেক্ষায়। তারই মধ্যে তারা থাকে 4 ফিট গভীর ক্যামোফ্লাজ করা বৃহৎ এক ট্রেঞ্চের মধ্যে। তাদের চারপাশে আছে অনেকগুলো এক এক পোস্ট আর পিল বক্স। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসে। তারা নেমে যায় গহ্বরের নিচে। দিনের শেষ তাদের কাছে তখনই হয়ে যায়। শুয়ে পড়া ছাড়া আর কিছু করবার থাকে না, তাই তারা শুয়ে পড়ে। চিত হয়ে শুয়ে নিকষ কালো অন্ধকারের মধ্যে জোর করে চেয়ে থাকে। ভাবে বাড়ির কথা, আরো ভাবে যদি সত্যি জাপানিরা আক্রমণ করে তখন তারা কেমন করে আত্মরক্ষা করবে। উপায় ভাবতে গিয়ে একমাত্র পালিয়ে যাওয়া এবং পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে পাড়ি দেওয়া ছাড়া আর কোনো সমাধান খুঁজে পায় না। রুদ্ধ আক্রোশে হাত দুটো মুঠো হয়ে ওঠে, আর চোখ দুটো যায় বন্ধ হয়ে। অন্ধকারের বুক ছিঁড়ে তারা যেন দেখতে পায় বর্মার ইভ্যাকুইরা মিছিল করে মৃত্যুর পরোয়ানা উঁচিয়ে নরকঙ্কালের শোভাযাত্রা বানিয়ে চলেছে। কোহিমাকে দুদিক দিয়ে জাপানিরা আক্রমণ করেছে। মাওয়ের মাঝামাঝি আক্রমণ করে ইম্ফলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সোজা নেমে আসছে প্রধান সড়ক ধরে কোহিমার দিকে। অপরদিকে কোহিমায় পেছন থেকে বোকাজান রোড আর জেসিন রোডের মাঝামাঝি জঙ্গলের মধ্যে দিয়ে এসে উঠেছে কোহিমার আশেপাশের গ্রামগুলোয়। অতর্কিত এই আক্রমণে কোহিমার প্রতিরোধ ব্যূহ টলমল করে উঠেছে। ডিমাপুর থেকে কোহিমার রাস্তাও বিপন্ন হয়ে উঠেছে। জাপানিরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে রাস্তার উপর গুলি চালাচ্ছে। কোহিমার অবস্থা সংকটাপন্ন। ডিমাপুর থেকে কোহিমা মাত্র 46 মাইল। সন্ধ্যার অন্ধকার ব্ল্যাক আউটের অন্ধকারের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে গেছে। রিজার্ভ ব্যাচ খাওয়া দাওয়া সেরে ডিফেন্স বক্সে ফিরে গেছে। রেকি স্কোয়াড ডিউটি বদল করে
তাজা উৎসাহে পজিশন নিয়েছে। টেকনিক্যাল ডিউটিতে বিরাম নেই, বিশ্রাম নেই। পাইলট ইঞ্জিন ভস ভস শব্দে সমস্ত ইয়ার্ডটাকে চষে বেড়াচ্ছে। পয়েন্টসম্যানেরা হাতবাতি জেলে নিয়েছে। অফিসাররা ওয়েটিং রুমে ইজি চেয়ারে বসে মদের গ্লাসে চুমুক দিতে দিতে শুষ্ক মুখে কোহিমার কথা আলোচনা করছে। হঠাৎ সাইরেন বেজে উঠল। দুঃসহ সেই আর্তনাদ বুক ফাটা কান্নার মতো মানুষকে পাগল করে তোলে। সেই অসহ্য অবস্থায় সবাই মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে। ঊর্ধ্বে চোখ তুলে আকাশের দিকে চায়। চাঁদ, আকাশের কোলে চাঁদের আলো ঝলমল করছে। আতঙ্কে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। কয়েক সেকেন্ড পরেই ছুটল অ্যান্টি এয়ারক্রাফট থেকে গুলি। ডিমাপুর বেসের সবকটা এক পোস্ট থেকে একই ফায়ারিং চলতে থাকে। কখনো গুলি ছুটছে রিপিট ফায়ারে, কখনো অটোমেটিক। সমস্ত আকাশটা ট্রেসার বুলেটের আগুনে সরল রেখার রূপালি জালে ছেয়ে গেছে। সাইরেনের শব্দ অফিসাররা লক্ষ্য করছিলেন। ট্রেঞ্চে যাওয়ার আগে মদের গ্লাসে শেষ চুমুকটা দিয়ে নিচ্ছিলেন, কিন্তু ফায়ারিংয়ের শব্দে হাত থেকে গ্লাস খসে পড়ে যায়। নেশা তাদের ছুটে যায়। মেজর নেলসন এক দৌড়ে বাইরে ছুটলেন। সমস্ত স্টেশনটা কাঁটা তার দিয়ে ঘেরা। কেবল 2 হাত চওড়া জিগজ্যাগ একটা রাস্তা রাখা হয়েছে থার্ড ক্লাস ওয়েটিং রুমের সামনে। সোজা দৌড়ে বাইরে যেতে গিয়ে মেজর নেলসন হোঁচট খেলেন সেই কাঁটা তারের বেড়ায়। সামলে ওঠার আগেই তিনি আটকে পড়লেন কাঁটা তারের মধ্যে। ও গড! আর্তনাদ যারা শুনলে তারা সজাগ হয়ে সঠিক রাস্তা ধরবে। রেকি স্কোয়াড ব্রেন গানগুলোকে এক পজিশন করে নিয়েছে। ঝাঁক প্লেন উড়ে আসছে কোহিমার দিক থেকে। তার শব্দে হাওয়ায় কাঁপন বেড়ে উঠেছে। ব্রেন গান ক্রুর হাতের পাতা ঘেমে উঠেছে। রাইফেলম্যানরা নীল ডাউন পজিশনে বসেও উড়ুর কাঁপন রোধ করতে পারছে না। প্লেনের ঝাঁকটা যেন ছড়িয়ে পড়ছে। জমাট শব্দ যেন পাতলা হয়ে যাচ্ছে। ক্রু নাম্বার 1 চিৎকার করে উঠল, কোথায় গেল সেই শুয়োর কা বাচ্চা কর্নেলি? একজন রাইফেলম্যান বলে ওঠে, তুই চালা গুলি। সে শালা এতক্ষণে কেঁচোর গর্তে ঢুকেছে। চাপা একটা গোঙানির শব্দ খুব কাছে কোথাও কুমড়ে উঠছে। চমকে সে সেই দিকে ফিরে যায়। তাদেরই একজন রাইফেলম্যান মুখ থুবড়ে স্যান্ডব্যাগের ওপর পড়ে রয়েছে। ইয়ার্ড ফোরম্যান সাইরেন বাজার সঙ্গে সঙ্গে পাইলট ইঞ্জিনটাকে কেটে নিয়ে পাঠিয়ে দিয়েছে সান্টিং লেকে। পয়েন্টসম্যানরা হাতবাতি নিভিয়ে স্লিট ট্রেঞ্চে আশ্রয় নিয়েছে। তারা চেয়ে আছে আকাশের দিকে। মৃত্যু যেন গুঁড়ি মেরে এগিয়ে আসছে তাদের কাছে, আরও কাছে। রিজার্ভ ব্যাচ ততক্ষণে শুয়ে পড়েছিল। সাইরেনের শব্দে তারা উঠে বসেছে। এরপর আর তাদের কিছুই করবার নেই। তারা রয়েছে নিরাপত্তার সেরা বন্দোবস্তের মধ্যে। ইচ্ছে করলে তারা সম্পূর্ণ নিশ্চিন্তভাবে শুয়ে থাকতে পারে। তবুও তারা উঠে বসেছে। এক ফায়ার যখন শুরু হলো, তখন জন কয়েক মাটির ওপর উপর হয়ে শুয়ে পড়েছে। 2-3 জন কাপড়ে পায়খানা করে ফেলেছে। কত উঠে দাঁড়িয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ আপন মনে বিড়বিড় করছে। হঠাৎ একজন চিৎকার করে উঠল, আমি পালাবো, আমি মরতে পারবো না। অন্ধকারের মধ্যে ছোটাছুটি করে সে পথ খুঁজতে থাকে। কোহিমার খবর
ক্রমেই খারাপের দিকে চলেছে। লড়াই চলেছে সমস্ত কোহিমা এলাকা জুড়ে। প্রধান রাস্তা বা শহর এলাকাকে এড়িয়ে জাপানিরা দখল করতে শুরু করেছে গ্রামের পর গ্রাম। আর সেই গ্রামের মধ্যে থেকে ঝোপঝাড় ডিঙিয়ে এসে কোহিমাকে ঘিরে ফেলার চেষ্টা করছে। কোহিমার সঙ্গে ডিমাপুরের যোগাযোগ আরও কয়েক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সর্বশেষ খবর, জাপানিরা জুবজা পর্যন্ত নেমে এসে কনভয়গুলোকে আক্রমণ করছে। জুবজা ডিমাপুর থেকে মাত্র 23 মাইল। আগের দিন শোনা গিয়েছিল নাগা পাহাড়ের ডিভিশনাল কমিশনার জাপানিদের হাতে বন্দী হয়েছে। সেদিন সকালে তাকে দেখা গেল মণিপুর রোড স্টেশনে। মুখময় খোঁচা খোঁচা দাড়ি, পায়ে একজোড়া ছেঁড়া গাম্বুট, জামা কাপড় ছিঁড়ে কুটি কুটি হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পালিয়ে এসেছে। তাঁর ধারণা কোহিমা জাপানিদের হাতে চলে গেছে। অত্যন্ত সহজ আর স্বাভাবিক প্রশ্ন ছেলেদের মনে জেগে উঠেছে। কোহিমা যদি গিয়েই থাকে তাহলে ডিমাপুর আর কতক্ষণ? ইস্ট ইয়ার্ড, ওয়েস্ট ইয়ার্ড আর মেন ইয়ার্ডের সংযোগস্থলে 3 ইয়ার্ডের স্টাফ এসে জমা হয়েছে। স্বরাজ বললে, আর কেন, এবার পাত্তারি গুটোবার বন্দোবস্ত করো। শিবেন বললে, সে বন্দোবস্ত তো আজ সকালেই হয়ে গেছে, জানিস না বুঝি? কিরকম? 20খানা বগি দিয়ে একখানা স্পেশাল ট্রেন তৈরি হয়েছে। তার জন্যে ভালো একটা WD ইঞ্জিন 24 ঘন্টায় রেডি থাকবে। গার্ড তো তার মালপত্র নিয়ে ব্রেক ভ্যানেই আস্তানা নিয়েছে, আর ড্রাইভার ফায়ারম্যান ইঞ্জিনেই আছে। খগেন বলে উঠল, অর্থাৎ পালানোর পাকাপোক্ত বন্দোবস্ত। শিবেন বললে, শুধু কি তাই, লরি বোঝাই করে মালপত্র আসতে শুরু হয়েছে। এরিয়া হেডকোয়ার্টারের সব মাতব্বররাই আছেন। বগিগুলো সব ফার্স্ট আর সেকেন্ড ক্লাস। তার উপর আছে একখানা ডাইনিং কার। জিনিসপত্র যা এসে পৌঁছেছে সবই শালাদের প্রাইভেট কেস। সব শালার ট্যাঁকের নার্সগুলোরও মালপত্র এসে হাজির হয়েছে। আর ডাইনিং কারটা বোঝাই হচ্ছে মদের পেটিতে। স্বরাজ বলে ওঠে, যা থাকে কপালে, আমিও উঠে পড়বো ব্রেকে। ওই আনন্দেই থাকো। এ গাড়ির গার্ডকে জানিস? সার্জেন্ট মেজর স্মিথ। ড্রাইভার হচ্ছে লোকো ফোরম্যান স্ক্যালন, আর ফায়ারম্যান ম্যাসি আর পান্টেন। খগেন বললে, তাহলে আমাদের মরতেই হবে? অত সহজে মরছি না বাবা। বেটে মামারা এলেই হাত তুলে দাঁড়িয়ে যাব, বলবো সুভাষ বোসের দেশের লোক। তারপর এ শালাদের দিয়ে রিক্সা টানাবো। স্বরাজ বললে, অগত্যা, তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। মেইন স্টেশনের পয়েন্টসম্যান মণিপুর সাউথের কেবিনম্যানকে জানায় জাপানিরা বোকাজানে ঢুকে পড়েছে। খবরটি গুটিয়ে গুটিয়ে এগিয়ে চলতে থাকে। পাঁচকড়ি ওয়েস্ট ট্রুপস সাইডিং থেকে দৌড়ে এসে খগেনকে বলে, চল মাইরি, আমরা রওনা হয়ে পড়ি। বোকাজান মানে তো এখান থেকে 10 মাইল, তবে আর কতক্ষণ? খগেন বললে, কিন্তু পালাবো কোন চুলো? রাস্তা তো চিনি না। সাউথ স্টেশন থেকে সুনীল কন্ট্রোল ফোনে পাঁচকড়িকে ডাকছে। পাঁচকড়ি খগেনকে বললে, চলো, নিশ্চয়ই কোনো খবর আছে। ফোন ধরে পাঁচকড়ি বললে, কিরে সুনীল, খবর কি? খগেন পাঁচকড়ির মুখের দিকে চেয়ে আছে।
শুনতে শুনতে পাঁচকড়ি আটকে উঠল। হ্যাঁ, ধানসিঁড়িতে ধরা পড়েছে দুজন। ফোন নামিয়ে পাঁচকড়ি বলল, শুনলি তো, ধানসিঁড়িতে দুজন জাপানি ধরা পড়েছে। বল এখন কি করা যায়? খগেন শুধু অসহায়ভাবে পাঁচকড়ির মুখের দিকে চায়। পাঁচকড়ির যেন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। হঠাৎ সে ফেটে পড়ে, এমন ফাঁদেই পড়েছি যে নড়বার ক্ষমতাটি নেই। ডাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। বেলা যত বাড়ছে গুজব ততই জোরালো হয়ে উঠছে। কোহিমার পতন ঘটেছে। এরা কেবল কোহিমা থেকে নেমে আসার রাস্তাটা আটকে রেখেছে। ব্রিটিশের সমস্ত অ্যামুনিশন ফুরিয়ে গেছে। ইন্ডিয়ান সোলজারদের জাপানিরা কিছুই বলছে না। আজকেই রাতের অন্ধকারে ডিমাপুর আক্রমণ করবে। ডিমাপুরকে দুদিক দিয়ে ঘিরে ফেলবে। স্টালিনগ্রাদের মতো সমস্ত ব্রিটিশ ফৌজকে করবে ঘেরাও। জাপানিরা এসে গেছে গোলাঘাটে। সেখানে বাজারের পথে রীতিমতো লড়াই হচ্ছে। জামগুড়িতে এসেছে 4 জন, বোকাজানের 6 জন, ধানসিঁড়িতে যে কতজন তা জানা যায়নি। অকাদা তার গোলক ধাঁধার ওপর চোখ রেখে লাইন ডিঙোতে ডিঙোতে ওয়েস্ট ইয়ার্ডে চলেছেন। শিবেন বললে, আমাদের কি হাল হবে দাদা? কেন ভাই, কি হয়েছে রে? আপনি থাকেন ওসির পাশে পাশে আর বলছেন কিনা কি হয়েছে? আমার কি আর মাথা ঠিক আছে ভাই? এই দেখ না, বেলা 2টো থেকে সেকেন্ড ব্রিটিশ ডিভিশন আসতে শুরু করবে। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর একখানা করে ট্রুপ স্পেশাল আসবে। বুঝতেই তো পারছিস ভাই, সে কি ভীষণ ব্যাপার। সমস্ত ইয়ারটা তো ক্লিয়ার চাই। কিন্তু তাঁরা এসে আর করবেন কি? এদিকে জাপানিরা তো ডিমাপুরের দুদিকেই ঢুকে পড়েছে। আপে ঢুকেছে বোকাজানে আর ডাউনে ধানসিঁড়িতে। আমরা তো ঘেরাও হয়ে গেছি। হঠাৎ যেন অকাদা খেপে উঠলেন। কে তোকে এই কথা বলেছে বল? তার নামটা একবার বল। এখনই তাকে ফাঁসিতে লটকিয়ে তবে ছাড়বো। সে পাকা 5th কলামনিস্ট। এসব কথায় কান দিসনি ভাই। কি দরকার ভাই আমাদের এসব কথায়? জানিস তো, আমরা বাঙালিরা হয়েছি শালাদের চক্ষুশূল। শালারা মনে করে বাঙালি হলেই যেন সুভাষ বোসের আত্মীয়। কিন্তু দাদা, কিন্তু নয় ভাই। শোনা যাচ্ছে জাপানিদের সঙ্গে কিছু কিছু ভারতীয় সৈন্য এসেছে। সেই যে যারা হংকংয়ে সারেন্ডার করেছিল, তারা নাকি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এই তো কাল একজন পাঞ্জাবি লেফটেন্যান্ট পিওএল সাইডিংয়ে ধরা পড়েছে। সে নাকি পেট্রোল নিয়ে জাপানিদের কাছে পৌঁছে দিচ্ছিল। বুঝলি না ভাই, দিনকাল বড় খারাপ। একটি কথাও বলিসনি, চুপচাপ নিজের কাজ করে যা। হতাশা আর আতঙ্কের একটা ছায়া ঘনিয়ে ওঠে ছেলেদের মনে। কাজের চাপে যারা এতক্ষণ অসুরের মতো খেটে চলেছিল, তারা ঝিমিয়ে পড়েছে। সব কিছুর আগে যাদের কাছে বাঁচার প্রশ্নটাই একমাত্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাঁচতে যে তাদের হবেই, কিন্তু তার উপায় কি? দেখেছে তারা বর্মা ইভ্যাকুইদেরও জীবন সংগ্রাম। শুধু বাঁচবার জন্যে, কোনো মতে প্রাণটাকে দেহের মধ্যে ধরে রাখবার জন্যে স্বামী তার স্ত্রীকে ফেলে চলে গেছে। মা তার শিশুকে ফেলে রেখে গাড়িতে উঠেছে। এক টুকরো পাউরুটির জন্যে একজন যুবতী তার দেহ বিকিয়ে দিয়েছে। তবে কি তারাও জাপানিদের সামনে হাত তুলে দাঁড়াবে? এছাড়া বাঁচার কি আর কোনো পথ নেই? কোহিমার অবস্থা চরমে উঠেছে। জাপানিরা ধীরে ধীরে ঘিরে ফেলেছে কোহিমা ক্যান্টনমেন্ট।
যুদ্ধ দানা বেঁধে উঠেছে ক্যান্টনমেন্টের প্রবেশ পথে। যে সৈন্য ওখানে আছে তারা সামাল দিতে পারছে না। ব্রিটিশ যদি কোহিমা রক্ষা করতে না পারে তাহলে প্রায় সমস্তটা আসাম চলে যাবে জাপানের হাতে। ব্রহ্মপুত্রের পশ্চিম তট ছাড়া আর কোথাও বোধহয় তারা একটা আত্মরক্ষা ব্যূহ পর্যন্ত খাড়া করতে পারবে না। তাই আসছে সেকেন্ড ব্রিটিশ ডিভিশন, বিশ্ব বিশ্রুত দুর্ধর্ষ ব্রিটিশ সেকেন্ড ডিভিশন। উত্তর আফ্রিকায় যারা জার্মানিকে ঘায়েল করেছে সেই ক্র্যাক ডিভিশন। আসছে ডারহামস, ডিসিএলআই, কেআরআর, কিংস ওন রেজিমেন্ট, কুইন্স ওন রেজিমেন্ট, আরও কত কি। মনে হয় ব্রিটিশ যেন তার সমস্ত জাতিটাকে উজাড় করে দিয়েছে কোহিমাকে রক্ষা করার জন্য। কোহিমা যদি রক্ষা হয় তবেই ভারতবর্ষ রক্ষা পাবে। ট্রুপ স্পেশাল এসে দাঁড়াচ্ছে প্ল্যাটফর্মে। আরটিও ট্র্যাকে স্টার্ট দিয়ে একেবারে তৈরি। তাদের কিট ব্যাগে প্ল্যাটফর্ম ভরে ওঠে। স্টেনগান হাতে নিয়ে তারা ট্রাকে উঠছে। ট্রাক রওনা হচ্ছে কোহিমার উদ্দেশ্যে। 30খানা করে ট্রাকের কনভয়। সামনে সামনে চলেছে ব্রেন গান ক্যারিয়ার, ড্রাম ম্যাগাজিন ফিট করে। প্রতি 3খানা লরির পেছনে 1খানা ব্রেন গান ক্যারিয়ার। তাদের কাছে নির্দেশ, যে কোনো উপায়ই হোক কোহিমা ক্যান্টনমেন্টে তাদের পৌঁছতেই হবে। কয়েকখানা ট্রুপস স্পেশাল আসার পরই এলো 1খানা ট্যাঙ্ক স্পেশাল, 12খানা 32 টন ট্যাঙ্ক নিয়ে। তারপর আবার আসতে শুরু করে ট্রুপস স্পেশাল, রয়্যাল আইরিশ ফুসিলিয়ার্স, নরফোক রেজিমেন্ট, এসেক্স রেজিমেন্ট ইত্যাদি। ব্যবস্থা সেই একই। 30খানা ট্র্যাকের কনভয়, তার সামনে ট্যাঙ্ক, তার পেছনে ট্যাঙ্ক। ডিমাপুর থেকে কোহিমা পর্যন্ত রাস্তা সম্পূর্ণ আয়ত্তে থাকা চাই। খুশির একটা ভাব যেন ঘনিয়ে উঠতে চায়। হয়তো যুদ্ধের মোড় এইবার ঘুরবে। লাল ফৌজ যদি স্ট্যালিনগ্রাড থেকে জার্মানদের তাড়িয়ে রাশিয়া মুক্ত করতে পারে তাহলে কোহিমা কেন মুক্তি পাবে না? খবর আসতে থাকে ব্রিটিশ সেকেন্ড ডিভিশন সামাল দিতে পারছে না। একটার পর একটা রেজিমেন্ট যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। যে কনভয় করে তারা গিয়েছিল কোহিমায় লড়তে, সেই কনভয় করে তারা ফিরে আসছে রেড ক্রস ঝুলিয়ে। নিতান্ত ভাগ্যবান যারা, তারা ফিরে আসছে ডিমাপুরের বেস হাসপাতালে। হাসপাতালে আর সিট নেই। সাধারণ রোগীদের ছুটি দিয়ে ইউনিটে পাঠিয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল ব্যারাকের ফাঁকে ফাঁকে যেখানে যতটুকু জমি আছে সেইখানেই তাঁবু খাটানো হচ্ছে। অ্যাম্বুলেন্স স্পেশাল জায়গায় আরও 2খানা আমদানি করা হয়েছে সিরিয়াস কেস ট্রান্সফার করার জন্যে গৌহাটিতে। মেজর নেলসন, যিনি নিজে বোধহয় দিনে 2বার দাড়ি কামিয়ে থাকেন, ইন্সপেকশন প্যারেডে যিনি ছেলেদের গালে হাতের উল্টো পিঠ ঘষে দাড়ি কামানো পরীক্ষা করেন, তাঁরও গাল খোঁচা খোঁচা দাড়িতে কালো হয়ে উঠেছে। ছেলেদের বুটের ওপর কাদা আর মাটি জমে একটা আচ্ছাদন সৃষ্টি করেছে। প্যান্টে ফ্রিজ নেই,
জামায় বোতাম নেই, টুপির নিচে ঘাড়ে চুল বড় হয়ে উঠেছে, খোঁচা খোঁচা দাড়িতে মুখগুলো কদাকার হয়ে উঠেছে। তবুও মেজর নেলসনের মেজাজ খারাপ হয় না। ওয়েস্ট ইয়ার্ডের 1 নম্বর লাইনে হেডকোয়ার্টার স্পেশালখানা স্টেবল করা আছে। গাড়ির নিচে লাইনের মাঝখানে ঘাস বড় হয়ে উঠেছে। রেলের ওপর আর চাকার টায়ারে মরচে ধরে গেছে। মেজর নেলসন সতৃষ্ণ নয়নে কিছুক্ষণ গাড়িখানার দিকে চেয়ে থাকেন। প্রত্যেকটা কামরা জিনিসপত্রে বোঝাই। ধীরে ধীরে তার উপর ধুলো জমে উঠেছে। মেজর নেলসন তলব করলেন ইয়ার্ড ফোরম্যানকে। অমল এসে সামনে দাঁড়ায়। মেজর সাহেব হুকুম দিলেন, প্লেস দি HQ স্পেশাল ইন প্ল্যাটফর্ম নাম্বার 3 ওয়েস্ট ট্রুপস সাইডিং অ্যাট ওয়ান্স। পয়েন্টসম্যান রবিন মেজর সাহেবের সামনেই হাত নেড়ে বলে উঠল, কি জাদু, দৌড় বুঝি ফুরিয়ে গেল? যত বড়াই বুঝি আমাদের কাছে? মেজর সাহেব রবিনের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হন হন করে স্টেশনের দিকে চলে গেলেন। পয়েন্টসম্যান মোবারক বললে, তাছাড়া আর কি, ও শালারা তো এবার পালাবে ল্যাজ গুটিয়ে, আর মরব শালা আমরা। অমল রবিনকে বললে, যাও রবিন, ট্যাঙ্ক স্পেশাল থেকে ইঞ্জিনটা কেটে 1 নম্বরে নিয়ে এসো। রবিন আপন মনে গজগজ করতে করতে চলল। ট্যাঙ্কগুলো আগে আনলোড হলে ড্রাউন ট্রেনটা ছেড়ে দেওয়া যেত, তা না, ও শালাদের পালানোর বন্দোবস্তটাই হলো জরুরি। ইঞ্জিনের কাছে গিয়ে তেড়ে উঠল, চলো হে, এইবার কর্তাদের পালানোর ব্যবস্থা করো। শান্তার শামীম বললে, তার মানে? মানে আর কি, এরা তো পড়ছেন কেটে, এইবার মরশালা যত হাবাতের দল, চলো সব ছেড়ে এখন ওদের HQ স্পেশাল প্লেস করে আসি। ইঞ্জিন কেটে 1 নম্বর লাইনের মধ্যে ঢুকে রবিন ফুট প্লেটের ওপর লাফিয়ে উঠে বললে, শালারা যদি না পারে ছেড়ে দিক না, আমরা ওই জাপানিদের খতম করে দিচ্ছি। তা না, এই রকম একটা অবস্থায় আমাদের হাতের রাইফেল স্ট্রেনগান তো দূরের কথা, একটা ডান্ডাও শালারা দিলে না, বেঘরে প্রাণটা যাবে আর কি। আমিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করলে, জাপানিরা এসে পড়েছে নাকি? রবিন খেকিয়ে ওঠে, আসবে না তো কি, বসে থাকবে নাকি? রবিনের দিকে চেয়ে কথা বলার ফলে আমিন সিগন্যাল লক্ষ্য করতে পারে না। পাইলট ইঞ্জিনটা প্রায় রেকটার উপর এসে পড়েছে। সামনে দাঁড়িয়ে অমল, মোবারক আর সিরাজ হা হা করে চিৎকার করে উঠল। আমিন সমস্ত ভ্যাকুয়াম ডাউন করে দিল। তবুও ইঞ্জিনটা গড়িয়ে গিয়ে রেকটায় ধাক্কা মারল। অমল আঁতকে উঠল, সর্বনাশ! 1 নম্বর লাইনে একটা ওয়াগান গড়ালে যেখানে রোখা যায় না, সেখানে মাল ভর্তি 20খানা বগির একখানা রেক ঠেকাবে কি করে? রেকটা গড়াতে শুরু করেছে। ধীরে ধীরে যেন তার গতি বেড়ে উঠছে। সকলে থতমত খেয়ে গেছে। অমল হাঁ করে রেকটার দিকে চেয়ে আছে, আর সেটা দুলতে দুলতে গড়িয়ে চলেছে মেইন ইয়ার্ডের দিকে। মেইন ইয়ার্ডে তখন শান্টিং হচ্ছে। সিরাজ বলে উঠল, কি হবে অমল বাবু? অমল নিজেকে একটা ঝাঁকানি দিয়ে বললে, রবিন, পয়েন্ট বানাতে বানাতে চলে যাও মেইন ইয়ার্ডে, ওদের শান্টিং বন্ধ করতে বলো। সিরাজ, তুমি চলে যাও ব্রেকে, জোর সে হ্যান্ড ব্রেক লাগাও। সিরাজ বললে,
ব্রেক ভ্যানের হ্যান্ড ব্রেক গুলো যে ধরে না। অমল চিৎকার করে উঠলো, উপায় নেই সিরাজ, এ গাড়ি আমাদের থামাতেই হবে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এই গাড়িতে, তাহলে আমাদের জাপানি চর বলে গুলি করে মারবে। সিরাজ চলে গেল। অমল মোবারককে বললে, আমি এক কাজ করি মোবারক, ইঞ্জিনের কাউ ক্যাচারে উঠে দেখি কাপলিংটা লাগানো যায় কিনা। তুমি ইঞ্জিনে উঠে সিগন্যাল দাও। মোবারক বললে, আমি কাউ ক্যাচারে উঠছি, আপনি ইঞ্জিনে উঠুন। পাইলট ধীরে ধীরে এগিয়ে চলেছে। রেকটার অনেক কাছাকাছি এসে পড়েছে। মোবারক কাপলিং হুক ধরে সামনের দিকে ঝুঁকে পড়েছে। অমলের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে। বললে, আর 6 ইঞ্চি আমিন, খুব সাবধান, আর যেন বাম্প না লাগে। আরেকটু স্পিডের দরকার। আমিন লিভারটা আরেকটু তুলে ধরে। ছোট্ট একটা ঝাঁকানি দিয়ে ইঞ্জিনটা ছপ করে এগিয়ে যায়। কাপলিংয়ে লাগে ঠোকাঠুকি। অমল ফুট প্লেটের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করে, লেগেছে মোবারক? কোনো উত্তর এলো না, কেবল একটা আর্তনাদ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। আমিন পুরো ভ্যাকুয়াম ডাউন করে দিয়ে উল্টো দিকে রেগুলেটর ঘোরাতে লাগলো। রেক আর ইঞ্জিন খানিকটা ঝাঁকানি খেয়ে দাঁড়িয়ে পড়ল। ইঞ্জিনের সামনে দৌড়ে গিয়েই অমল আটকে ওঠে, ও! তার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে থাকে। চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসে। মোবারকের দিকে খানিকটা এগিয়ে যায়। হাত দুটো বাড়িয়ে মোবারককে ধরতে গিয়ে থমকে যায়। শূন্যে মেলা তার হাত দুটো ঝুলতে থাকে। বুঝে আসা গলার মধ্যে থেকে একটা স্বর কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে, মোবারক। আমিন নেমে এসেছে। ফায়ারম্যান দুজনও নেমে এসেছে। কাউ ক্যাচার, রেল লাইন, স্লিপার, দুটি লাইনের মাঝখানে খোয়াগুলো লালে লাল হয়ে উঠেছে। ফিনকি দিয়ে তখনও রক্ত ছুটছে। রবিন আর সিরাজ আনন্দে নাচতে নাচতে ছুটে আসছে। রবিন চিৎকার করে বলছে, এ যাত্রা খুব বেঁচে গেছি অমল বাবু। রবিন এসে পাশে দাঁড়াতেই অমল তাকে বুকের মধ্যে টেনে নিয়ে চেপে ধরল। ফুঁপিয়ে সে কেঁদে উঠল। সমস্ত শরীরটা তার থরথর করে কাঁপতে লাগলো। ধীরে ধীরে রবিন অমলকে সরিয়ে দিল। এগিয়ে গেল 1 ধাপ, 2 ধাপ। মোবারকের শরীরটা কেটে 6 টুকরো হয়ে গেছে। হাত, পা, ধর সব মিলেমিশে তালগোল পাকিয়ে গেছে। খোয়ার ওপর রক্ত জমে উঠেছে দইয়ের মতো। রবিন আরো এগিয়ে গিয়ে বসলো মোবারকের কাটা মাথাটার সামনে। মোবারকের চোখ দুটো যেন তার দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রয়েছে। অতি সন্তর্পণে সে মাথাটা দুটি হাতের মধ্যে তুলে নিল। নাড়া পেয়ে মাথা থেকে খানিকটা রক্ত ঝরঝর করে ঝরে পড়ল। পেছন দিকে মুখটা ঘুরিয়ে রবিন ডাকলে, আয় রে সিরাজ। আমিন বললে, অফিসারদের খবর না দিয়ে লাশে হাত দেওয়া কি ঠিক হবে রবিন? রবিন আমিনের মুখের ওপর চোখ দুটোকে স্থির রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, যেন আপন মনেই বলতে থাকলো, হ্যাঁ ঠিক হবে না? মোবারকের লাশে হাত দেওয়া ঠিক হবে না? আমাদের মোবারক। হঠাৎ সে এক লাফে এগিয়ে এলো আমিনের দিকে। উন্মত্তের মতো চিৎকার করে উঠল, আমাদের মুবারকের লাশে হাত দেব কিনা তার হুকুম নিতে যাব ওইসব হারামি বাচ্চা অফিসারদের কাছে। সে শালা কুত্তার দল তো আর এক ডাল কুত্তার মুখে আমাদের ছেড়ে দিয়ে পালাবার মতলব করছে।
সিরাজ রবিনের হাত থেকে মোবারকের মাথাটা নিলে রবিন একটা একটা করে মোবারকের শরীরের টুকরো সিরাজের হাতে দিতে লাগল। কোহিমার লড়াইয়ে ব্রিটিশ সেকেন্ড ডিভিশন সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। বিশ্ব বিস্মৃত সেকেন্ড ডিভিশন, যারা জার্মানিকে উত্তর আফ্রিকায় ঘায়েল করতে পারে, যার মদ গর্বিত পদভরে পৃথিবী টলমল করে, যার রাজত্বে সূর্য অস্ত যায় না, সেই অপরাজেয় ব্রিটিশ বাহিনী জাপানিদের হাতে কচু কাটা হয়ে গেল। ডিমাপুর যায় হেডকোয়ার্টার স্পেশালের যাত্রী সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে, আর মালপত্র ট্রেনে বোঝাই হতে থাকে। বড় বড় অফিসাররা ঘন ঘন এসে গাড়িটাকে দেখে যান। অকাদাকে ঘিরে ধরে ছেলেরা জিজ্ঞেস করে, ঠিক করে বলুন দাদা, আমাদের অবস্থাটা কি এখন? এ শালারা কি সত্যিই পালাবে? অকাদা বললেন, সত্যি বলছি ভাই, এদের মতলব আমি কিছুই বুঝতে পারি না, তবে শেষ চেষ্টা আর একবার করবে বলে তো মনে হয়। আজ রাতে নাকি 0 আওয়ার্স থেকে 5th ইন্ডিয়ান ডিভিশন আসতে শুরু করবে। 14th আর্মির কমান্ডার জেনারেল স্লিম বলেছেন, জাঙ্গল ফাইটিং ব্রিটিশ সোলজারদের কম্য নয়, যদি কিছু করতে পারে তো ইন্ডিয়ানরাই পারবে। অবশ্য আমাদের অফিসাররা একথা শুনে মুচকি হেসেছে, ব্লাডি ইন্ডিয়ানদের দ্বারা আবার লড়াই। অথচ দেখো ভাই, 7th আর্মি তো ইটালি দখল করলে, জানিস তার মধ্যে 12 আনা হচ্ছে ইন্ডিয়ান সোলজার। এ সংবাদে প্রাণে আশ্বাস জাগে না, উৎসাহ আসে না। জাপানের জয়ে প্রাণে আর উল্লাস জাগে না। ব্রিটিশের জয়ে তারা খুশি হয় না। বারবার মনে হয়, তারা যদি আজ স্বাধীন হতো, তাহলে স্টালিনগ্রাডের মতো যুদ্ধ তারাও তো করতে পারত। আর কোহিমাকে বলছে কিনা ভারতের স্টালিনগ্রাড, কিন্তু ভারতীয়রাই যেখানে পরাধীন, ভারতীয় সৈনিক যেখানে নিছক ভাড়াটে গুন্ডা, সেখানে কোহিমার লড়াইকে স্টালিনগ্রাডের সঙ্গে তুলনা করা মানে স্টালিনগ্রাডের তাৎপর্যকে বিকৃত করা। অকাদা ছেলেদের বারণ করে দিয়েছেন, কোহিমার লড়াই নিয়ে খোলাখুলি আলোচনা করতে। কেমন যেন সন্দিগ্ধ একটা আবহাওয়া ছড়িয়ে পড়েছে। এরিয়া হেডকোয়ার্টারের 2 ভারতীয় কেরানির কোর্ট মার্শালে প্রাণদণ্ড হয়ে গেছে। তারা নাকি জাপানি চরের কাজ করছে। অমলের মনে পড়ে জয়ন্তর মুখে মেজর রায়ের ঘুষির কথা। মেজর রায়ও তো জয়ন্তকে জাপানি চর বলেছিল। মনে পড়ে কোস্টাল ব্যাটারির কোর্ট মার্শালের কথা। 12 জনের ফাঁসি আর 2 জনের যাবজ্জীবন দ্বীপান্তর। তারা নাকি মাদ্রাজ উপকূল আক্রমণ করতে জাপানিদের সাহায্য করার ষড়যন্ত্র করেছিল। আরও মনে পড়ে টেরিটোরিয়াল ফোর্স 16th বেঙ্গল ব্যাটালিয়নের ইতিহাস। প্রায় 2000 বাঙালি ছেলের ওপর কি অমানসিক নির্যাতন এরা করেছে। ভারতের সীমানার মধ্যে রাখার প্রতিশ্রুতি সত্ত্বেও ভারতের বাইরে নিয়ে যাওয়ার জন্যে অন্যায় জুলুম চালিয়েছে, কিন্তু অন্যের কাঙাল এই ছেলেদের নোয়াতে পারেনি। দিনে 12 ঘন্টা পাহাড় কাটিয়ে কাঁটা পেরেকের ওপর খালি পায়ে ডাবল মার্চ করিয়ে আড়ালে ডেকে রিভলভারের ডগায় শাসিয়েও রাজি করাতে পারেনি। শেষ পর্যন্ত ব্যাটালিয়ন ভেঙে দিয়েছে। তারাও কি ছিল জাপানি চর? আগস্ট আন্দোলনের সময়ে বহু ভারতীয় সৈনিক জনতার উপর গুলি চালাতে অস্বীকার করেছে।
তাদের সরিয়ে স্টেশনে স্টেশনে মোতায়েন করতে হয়েছিল ব্রিটিশ সৈনিক। গুলি করার হুকুম যেসব ভারতীয় সৈনিক মানেনি তাদের ফাঁসি দিয়েছে, গুলি করে মেরেছে। তাদের বিরুদ্ধেও সেই একই অভিযোগ। জাপানি জ্বর আঘাতে আঘাতে শতচূর্ণ হয়ে ছেলেরা যেন একটু একটু করে বুঝতে পারে কি বিরাট এক ষড়যন্ত্রের ফাঁদে তারা এসে পড়েছে। ব্যক্তিগত অনটনের বিরুদ্ধে প্রাণের বিনিময়ে লড়াই করতে এসে তাদের মধ্যে জাগে পরাধীনতার চেতনা। পরাধীনতা যে কত কদর্য তা তারা হাড়ে হাড়ে বুঝতে পারে। তাই একক মানুষগুলো ধীরে ধীরে বহুর সমষ্টিতে রূপান্তরিত হতে থাকে। বুঝতে তারা পারে বাঁচতে হলে এই ষড়যন্ত্রকে বাধা দিতেই হবে, প্রতিরোধ করতে হবে প্রতি পদে পদে। নতুন করে আবার সৈন্য আমদানি শুরু হয়ে গেছে। আবার সেই ট্রুপস স্পেশাল একটার পর একটা আসছে। পাঞ্জাব রেজিমেন্ট, বেলুচি, গাড়ওয়াল, গোর্খা। উৎসাহ এদের মধ্যেও নেই, কিন্তু আছে যেন একটা দৃঢ় সংকল্প। যুদ্ধ এরা করে, প্রাণের মমতা না রেখেই করে, কিন্তু কার স্বার্থে, কি উদ্দেশ্যে তা এরা জানে না। 5th ইন্ডিয়ান ডিভিশন লড়াইয়ের মাঠে নেমেছে, লড়াই করতেই তারা নেমেছে। দুর্জয় জাপানের বীরত্বের মুখোশ খসে পড়তে লাগলো। অজেয় জাপান পেছু হটতে লাগলো। ডিমাপুরের চেহারার পরিবর্তন করতে থাকে। হেডকোয়ার্টার স্পেশাল থেকে অফিসারদের মালপত্র খালাস হলো। তারপর একদিন খালি গাড়িখানা পাণ্ডু ঘিরে গেল। অমল ভাবে, তবে মোবারকের এমন ভাবে মরবার কি দরকার পড়েছিল? তবুও তো মোবারক মরলো, এই কি তার বিধিলিপি? নিছক দুমুঠো অন্ন সংস্থান করতে এসে এ কি শোচনীয় ভাবে মোবারক মরে গেল। তাতে কারই বা কি ক্ষতি হলো? কেবল তার যুবতী বউ আর শিশুপুত্রের রইল না কেউ। কিন্তু ভাবনা কি, খুনিরাই তো বড় দাতা। মেজর নেলসন দিয়েছেন 50 টাকা, আর গভর্নমেন্ট দেবে মাসে 9 টাকা পেনশন। তবে আর কি, মোবারকের দাম তো উঠেই গেল। 15 দিনের মধ্যে রিজার্ভ ব্যাচ ক্যাম্পে ফিরে এলো। রেকি স্কোয়াড ভেঙে দেওয়া হলো। টেকনিক্যাল ডিউটির ছেলেরা রানিং রুম ছাড়ল। এরিয়া হেডকোয়ার্টার থেকে লম্বা লম্বা বুলেটিন বার হয়। রোল কলে তার সমস্তটাই ছেলেরা খুশি মনে শুনে। কোহিমা থেকে জাপানিরা বিতাড়িত হয়েছে। ইম্ফলের অবরোধ গেছে ভেঙে। 5th ডিভিশন তখন টিকটিমে ঢুকছে। 5th ইন্ডিয়ান ডিভিশন এগিয়ে চলেছে জয়ের নেশায়, বীরত্বের মোহে। বর্মা থেকে পালিয়ে আসার পথে যাদের বুকের ওপর দিয়ে তারা হেঁটে এসেছিল, সেই অভাগা সাথীদের স্মরণ করে তারা এগিয়ে চলেছে। দুর্দম হয়ে উঠেছে তাদের পদক্ষেপ। পিতৃ পিতামহের অমর ঐতিহ্যের প্রেরণা। দুর্দমনীয় হয়ে উঠেছে তারা সৈনিকের মর্যাদায়, যে মর্যাদা দিতে ব্রিটিশ আজও অস্বীকার করে। আজও তাদের বানিয়ে রাখে ভারতের দাসত্বকে কায়েম রাখার জন্য দাস বাহিনী করে। শেষ হলো পঞ্চদশ পরিচ্ছেদ। যদি উপন্যাস আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন উপন্যাস পাওয়ার জন্য আরও অপেক্ষা করবেন। নমস্কার, ধন্যবাদ।